আজকে গল্প স্বল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই রকম ভিন্ন স্বাদের গল্প প্রতি সপ্তাহে শোনার জন্য আমাদের চ্যানেল গল্প স্বল্পকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প অভিমানী। কাকার বাড়ির লাঞ্ছনা আর সহ্য করতে না পেরে একদিন কাউকে কিছু না বলে যশোরের এই অজপাড়াগা থেকে মুঙ্গেরে পিসিমার বাড়ি গিয়ে পৌঁছলাম একেবারে নিঃস্ব অবস্থায়। উদ্দেশ্য একটা চাকরি জোগাড় করা। মুঙ্গেরে পিসে মশাই আর পিস্তত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি খুঁজে দেওয়ার, কিন্তু অনেক দিন কেটে গেলেও তারা কিছুই করে উঠতে পারলেন না। অবশ্য করলেন না বললেই চলে। পিসিমা কেবলই স্তোত বাক্য দিতেন। দেশ থেকে এসো, জলে তো আর পড়ে নেই তুমি। এমন কিছু নয় যে তোমার ছেলে মেয়ে ঘরে কাঁদছে। না চাকরি চোটে পিসিমা কুড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি নাই করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে কিচ্ছু না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম কাশীর উদ্দেশ্যে। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে যে আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি, তিনি যেন না ভাবেন। কাশীতে 6 মাস ধরে পড়ে থেকেও কিচ্ছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি না, কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকে কোনো লাভ নেই। এরপর খেতে পাবো না। আজ সকালে কাশী থেকে পায়ে হেঁটে মোগলসরাই চলে এসেছি। বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। ব্যাস, সারা দিন আর কিচ্ছু খাওয়া জোটেনি। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেন ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম। হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা প্রায় 2:30। না, বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের আর বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে এসে বসে রয়েছি। আমার কাছেই প্ল্যাটফর্মের ঠিক নিচে কয়েকজন পশ্চিমা লোক ডাল বাচ্ছে আর আটা মাখছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, কালো রোগা, মাথায় ময়লা একটা ন্যাকড়ার পাগড়ি জড়ানো। হিন্দিতে আমায় এসে জিজ্ঞাসা করলে, কাহা যাওগে বাবুজি? বাংলাদেশ। মকান? হ্যাঁ, ওই বাংলাদেশেই। কাহা পর আসিয়েছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার সব কাহিনী খুলে বললাম। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক আমায় বললে, কিছু খাওনি সারাদিন? হ্যাঁ, তা কিছুটা ছাতু খেয়েছিলাম ও বেলা। अरे हाँ, अब क्या खाओगे? साथ में पैसा वैसा कुछ है क्या? না, তা নেই। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পরে ফিরে এসে বললে, বন হো গইল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞাসা করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্যে আতসের আটা আর 8 পোয়া করে ডাল দেয় সেখান থেকে। তা আমার জন্যে আনতে গিয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তা শুনে সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, जो हुआ सो हुआ,
तुम हम लोगों के साथ ही खा लेना। না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করলে, বললে রামজির লীলা তিনিই আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন, তারা যদি না দিয়ে খায় তবে অধর্ম হবে। আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তা নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে, আর একটা মাটির ভাঁড়ে কাঠ কয়লার ঢিমে আছে অড়হরের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমার দুখানা চাপাটি আর সেই চাপাটির ওপরে খানিকটা ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে বাঙালি বাবু। ওদের মধ্যে একজন বললে, রুকিয়ে ঝোটা মত কিজিয়ে, ঠরিয়ে থোড়া ঠরিয়ে, এক গড় নিমকি লে লিজিয়ে। নিমকি অর্থাৎ এক খণ্ড লেবুর আচার। তা সে এসে এক খণ্ড আচার আমার চাপাটির এক প্রান্তে ফেলে দিলে ওপর থেকে, পাছে এটো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে খাওয়া শুরু করলাম। ওদের ভদ্রতায় সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কোথাকার কে তার নেই ঠিক, জাত নয়, জ্ঞাতি নয়, আমার জন্য কিসের এত মাথা ব্যথা? মানুষের মধ্যেই যে দেবতা বাস করেন এ সেদিনও বুঝেছিলাম। কাশীতে নিঃসম্বল অবস্থায় ঘুরে বেড়ানোর সময়ও বুঝেছিলাম কয়েকবার। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ চাওগে হাম লোগোं के साथ? কোথায় যাব? আরে সে তো জেলা চম্পারণ আছে, থানা রামনগর, গাঁও মিনিয়ারি। তা সে নয় গেলাম, কিন্তু সেখানে গিয়ে করব কি? तुमको रहने के लिए घर देंगे, खाने भी देंगे। तुम बंगाली बाबू अच्छो, हम लोगों का लड़का लड़की को अंग्रेजी पढ़ाओगे। বেশ যাব। মনে ভাবলুম আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার ঘরবাড়ি। ওদের গাড়ি এলে উঠে পড়লাম ওদের সাথে। কিন্তু সে রাস্তা আর ফুরো না। কাশী থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে চেপে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মিনিয়ারি প্রায় 12 মাইল। মধ্যিখানে আবার সেচ বিভাগের খাল পার হতে হল 2 বার। সব মিলিয়ে প্রায় 3 দিনের রাস্তা। কিন্তু এখানে এসে বেশ লাগলো, বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা প্রায় 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় অনেকক্ষণ থেকেই দেখা যাচ্ছিল। সেই মিনিয়ারি ক্যানেল পার হবার পর থেকেই দেখে আসছি। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওটা কি? बर्फ। अरे वो हिमालय गिरी है ना, हिमालय में जो बर्फ गिरता है वो दिख रहा है। আচ্ছা, ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর। এদেশে আমি না খেয়ে উপরে থাকবো। দিন 2 কাটলো। ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগাঁও অঞ্চলের বড় গৃহস্থ চাষি। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে। দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। অবশ্য এদের সকলের মুখেই সারল্যের ছাপ। এই গ্রামটা সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পাদপ্রান্তে, অরণ্যভূমির প্রান্তদেশে। মাছ, মাংস, ডিম মেলে খুব। তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোকে খায় না। দুধ, ঘি পাওয়া যায় প্রচুর পরিমাণে, আর দামও খুব সস্তা। এখানে এসে মনে হলো যেন এক অদ্ভুত মায়ারাজ্যে এসে পড়েছি।
যেমন সকালের রোদে তেমনি বিকেলের রাঙা সূর্যলোকে দূরের তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের পাশে পাহাড়ি নদী কুসুমায়ের ধারে শিলাখণ্ডের ওপরে বসে থাকি। নদীটার ভালো নাম যদি কুসুমবতী হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি নাম না জানা পুষ্পিত বনলতা আর গাছের ডাল ঝুঁকে পড়েছে ওর কাঁচ স্বচ্ছ জলের ওপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি যতক্ষণ খুশি বসে থাকতাম। খুব বড় বড় শিলাখণ্ডও আছে যার ওপরে ৮-১০ জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল, তুষারাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি যে ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনাই না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। ২-৪টি ছেলে মেয়েকে ইংরাজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই দুটি মহাপণ্ডিত ব্যক্তি বিদ্যমান। আর বাকি যারা, তারা কষ্টে শিষ্টে নামটুকু সই করতে পারে, এই পর্যন্ত। রাখনি সন্ধ্যায় বলে, ए बंगाली बाबू, मैं आज भावड़ा पकाऊंगी, आप खाओगे? ভাওড়া? সে আবার কি জিনিস? हाय राम, भावड़ा का नाम नहीं सुना? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি। সে হাত নেড়ে নেড়ে দেখিয়ে বললে, आटे से बनी, ऐसा गोल गोल, आग में सीक कर घी लगाकर आलू के साथ खाते हैं। আলু ভাতে দিয়ে ভালো লাগে? हाँ, बहुत अच्छा लगता है, तुम खाओगे तो देखना। ए बंगाली बाबू, और एक बात, आप बाप जी से बोलिए ना, मैं आपसे अंग्रेजी सीखूंगी। আরে সে তো খুব ভালো কথা, আজই বলবো। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে। बंगाली बाबू, आप हमेशा के लिए इधर ही रह जाओ, कहीं भी मत जाओ, मैं तुम्हें जाने नहीं दूंगी। मैंने तुम्हें मठा खिलाऊंगी, लड्डू खिलाऊंगी, मलाई मिठाई भी खिलाऊंगी। তা না হয় খেলুম, কিন্তু মাছ মাছ না খেলে যে বাঙালির শরীর টিকবে না রাখনি। मछली मछली भी बहुत है बाबूजी। রাখনি খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলো। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। अरे इधर कसमाई में पटनदंदी के नहर में बहुत मछली मिलते हैं, आप जाओगे पकड़ने के लिए तो बोलो। হ্যাঁ, আরে সে তো গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? अरे ये क्या बात हुई, मैं तुम्हें पकड़ के दूंगी, और लड़की लोग को नहर का चौकीदार कुछ भी नहीं बोलेंगे। আরে গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না রাখনি। চুরি যে করে তার আবার মেয়ে মানুষ কি কি যে বলো, ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এই জন্য তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি আমি বিদেশি লোক, আজ এসেছি কাল চলে যাব, তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমি চলে গেলে কষ্ট পাবে যে। রাখনি বলতো, क्या? अरे जाने दूंगी तब ना, देखती हूँ तुम कैसे जाओ। আরে যাব না তো কি করব সারা জীবন এইখানে? हम दोनों शादी करेंगे, एक साथ रहेंगे हमारे घर के पास। ও আচ্ছা আচ্ছা, তা নয় হলো, কিন্তু চলবে কিসে? क्यों? बाप जी से जमीन ले लेंगे,
और तुम उधर खेती करोगे। আচ্ছা। আমার অমনি হাসি পেয়ে যেত। ওইটুকু মেয়ে, কি বুদ্ধি, এর মধ্যেই সব ঠিকঠাক করে বসে আছে। রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন বলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো, একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি। দিন বেশ কেটে যাচ্ছিল, কিন্তু মাস 6 থাকার পরেই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলেরই ব্যস্তচঞ্চল ভাব, মুখ গম্ভীর। শুনতে পেলাম মাধোলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে এখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরের থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যার সময় মাধোলালের স্ত্রী মারা গেল। মাধোলালকে ধরল প্লেগে। তৃতীয় দিন মাধোলালও মারা গেল। একই সঙ্গে মাধোলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধোলালের বাড়ির প্রায় সকলেই কাবার হয়ে গেল, এক রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। তারপরে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকা দিয়ে গেল। বেঁচে গেলাম আমি আর রাখনি। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তেই মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে হয়েছে আরো মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি, নিজের চোখে জলই থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে কেবল আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর। এই 3 জন কোনো রকমে টিম টিম করে বেঁচে রয়েছে। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় সব পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যাই, এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি ভীষণ বন্ধনে ভগবান আমায় জড়ালেন, তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই বা না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। ग्रामेर लोकेरा बोलले, तुम राखनी को शादी कर लो और उनका घर में रह जाओ। इतना जमीन जायदाद का मालिक बन के रहना कोई कम बात नहीं है। सोच लो, अच्छे से सोच लो बंगाली बाबू, ये सबका नसीब में नहीं होता है। অবস্থা ওদের সত্যি ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, জব, সর্ষে, এইসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। রাখনি, তার কথা কি আর বলবো। সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে। আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে একটা শিলাখণ্ডের ওপর চুপচাপ একা বসে ভাবছি। রাত বেশি নয়, সবে সন্ধে উতরেছে। ঘুলি ঘুলি অন্ধকার ঘন গাছের তলায় তলায়। এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। আমি চমকে উঠলাম। কে? ও তুমি? এমন করে আসতে হয়? ভয় করে না আমার? क्यों डर गए? आप तो भूतों में विश्वास नहीं रखते, फिर भी डर गए। মানি নে, তবে ভূত না মানলেও এই অন্ধকার রাত্রে সবার ভয় করে। বসো রাখনি, বসো, একটা কথা আছে তোমার সাথে। ও আমার পাশে এসে পাথরের ওপর বসলো, বলল, क्या? আমি ভাবছি এখান থেকে এবার চলে যাব। অনেক দিন হলো এসেছি। क्या चले जाओगे? और मैं?
मेरी सारी घर जमीन। ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশোনা করবে, আর আমিও মাঝে মাঝে সময় পেলে তোমায় এসে দেখে যাব। नहीं नहीं, मैं भी जाऊंगी तुम्हारे साथ। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে? वो सब आप भक्तदास को दे दीजिए, मुझे नहीं चाहिए। सच्ची बात बाबूजी, मुझे नहीं चाहिए, मुझे बिल्कुल ही नहीं चाहिए। मैं इधर नहीं रहूँगी, मुझे अच्छा नहीं लगेगा। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বলল, मुझे छोड़ के मत जाओ बाबूजी, मुझे छोड़ के मत जाओ। बोलो कहीं नहीं जाओगे, और फिर भी जाओ तो मुझे लेके जाओ। मैं इधर किसके पास रहूँगी? कौन है मेरी इधर? কেন ভক্তদাস? नहीं, मैं इधर नहीं रहूँगी। भक्तदास के गुजारने के बाद मेरा क्या होगा? সে একটা কিছু ব্যবস্থা তখন হয়ে যাবে রাখনি। नहीं, कुछ बंदोबस्त की ज़रूरत नहीं बाबूजी, मैं आपके साथ ही जाऊँगी। ওর কথা শুনে আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে। এতক্ষণ নির্জনে বসে এই কথাটিই ভাবছিলাম, রাখনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার সব থেকে বড় চিন্তা। রাখনি বললে, मेरी एक बात सुनोगे बाबूजी? मुझे यहाँ से लेके जाओ, तुम्हें मुझे शादी करने का कोई ज़रूरत नहीं। हम दोनों यहाँ से कहीं दूर जाके भगवान का नाम लेंगे। क्या होगा इधर रह के? अच्छा नहीं लगता। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য। রাখনি এই বয়সেই সংসার বিরাগিনী হয়ে উঠল কীভাবে? আমি বললাম, সত্যিই যাবে? ও জোর করে বলল, ज़रूर जाऊंगी, लेके चलो मुझे। यहाँ पे भक्तदास रहेंगे, हम दोनों जाकर भगवान का नाम लेंगे। चलो इधर से चले जाते हैं दूर कहीं। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400 টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গয়না। কাশী থেকে গেলাম হরিদ্বার। এদিকে তখন আমার মনে হয়েছে যে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশ হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনিকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাখনি বলে, मैं इधर क्यों? हम दोनों तो एक साथ रहेंगे। तुम कुछ करो, तुम घर ढूंढो, हम दोनों उधर रह के भगवान का नाम लेंगे। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। একদিন এক বাঙালি সাধুর সঙ্গে আলাপ হয়ে গেল গঙ্গার ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ওই ঘাটের ওপরেই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাখনির গানের গলা বেশ সুন্দর। ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনি আরও একটু জোরে গাও, বেশ লাগছে। नहीं, नहीं गाऊंगी। কথা না শুনলে এবার কিন্তু মার খাবে রাখনি। বলছি জোরে গাও। नहीं गाऊंगी, এই তো नहीं गाऊंगी, नहीं गाऊंगी, नहीं गाऊंगी। এই তো গলা জোর বেরিয়েছে। এই তো नहीं गाऊंगी। বাহ বাহ। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের দিনগুলো। মনে মনে তাই ভাবি, কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল জলধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। সজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি। দেখলেই ভক্তি হয়। রাখনি বললে, जाओ ना, जाके पूछो ना,
उन्होंने क्या इस मंदिर में रहते हैं? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা, আপনি কি বাঙালি? তুমিও তো দেখছি বাঙালি। আগে হ্যাঁ, তা কোথায় উঠেছো এখানে? এক পাণ্ডার বাড়ি। আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম। রাখনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি কি খুশি! 7 দিনের মধ্যেই সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। মাত্র 15 বছরের মেয়ে। কি তার ভজনগানের নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপধুনো দেওয়া, সবও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে। এখানে এসে ও ভাবতে লাগলো এতদিনে যেন ও নিজের স্থানটিতে এসে পৌঁছেছে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে ভারী খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটা হলো তুলসীদাসের। ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र, बाजत कंगनिया। বাসুদেবানন্দ ওর পিঠে সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি মেয়ে, 8 জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণ ভক্তি কোথা থেকে এলো তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাওয়ার জন্য। মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিন দিন বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরের চিহ্নিত সেবাদাসী কতকাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। रानिया ठुमक चलत रामचंद्र, ठुमक चलत रामचंद्र। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলুম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু না। ও নির্বিকারভাবে বলল, कब? এই 2-1 দিনের মধ্যেই। फिर कब आओगे? দেখি। এতেও ও কিছু বলল না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আর ও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সে দিনগুলো স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেসব দিন, আর কোনো দিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক সময় ভাবি ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল। আর যাইনি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসমায়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলোর কথা। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনো দিনও সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়িতে ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাটবাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, আর সঙ্গে সঙ্গে 2 ভাতও। নয়তো এ বাজারে ভাত আর পাচ্ছি কোথায়। कस्य